রাজবলহাট। ভুরসুট রাজ্যের প্রধান গড় ভবানীপুর প্রসঙ্গে রাজবলহাটের উল্লেখ করেছি। রাজবলহাট বর্তমানে হুগলি জেলার অন্তর্গত। হাওড়া ও হুগলি জেলার অনেকটা অঞ্চল জুড়ে প্রাচীন ভুরসুট রাজ্য ও পরগনা বিস্তৃত ছিল। আইন-ই আকবরীতে পাওয়া যায়, সরকার সোলেমানাবাদের অন্তর্গত 31টি মহালের মধ্যে সবচেয়ে বেশি রাজস্ব ছিল বসন্ধরী পরগনার, তারপরেই ছিল ভুরসুটের প্রায় 20 লক্ষ দাম। সরকার সাতগাঁও বা সরকার মাদারণে কোনো পরগনার এত বেশি রাজস্ব ছিল না। ভুরসুট রাজ্য ও পরগনার আয়তন যে কত বড় ছিল তা এই রাজস্বের পরিমাণ থেকে অনুমান করা যায়। রাজবলহাট ছিল ভুরসুটের মধ্যে। ভুরসুট রাজবংশের বসন্তপুর শাখার সম্পত্তির বিবরণে দেখা যায় যে রাজবলহাটেও প্রায় 7 বিঘা ভূমির উপর তাঁদের গড়বাটি ছিল এবং রাজবল্লভী ঠাকুরানীর নামে দেবোত্তর সম্পত্তি ছিল 500 বিঘা। রাজার গড়বাড়ির এখন কোনো চিহ্ন নেই রাজবলহাটে। রাজবল্লভী দেবী সম্বন্ধে প্রচলিত কিংবদন্তি যা আছে তার মধ্যে বণিকের সপ্তডিঙার কিংবদন্তিটি উল্লেখযোগ্য। দেবীর বৃদ্ধ পুরোহিত অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে শুয়ে কিংবদন্তিটি আমাদের বলেছিলেন। গরিব ব্রাহ্মণ কন্যার বেশে রাজবল্লভী দেবী কোনো পরিবারের দাসীর কাজ করতেন। পাশের নদীপথে তখন সদাগরদের বাণিজ্যের ডিঙা যাতায়াত করত। রূপবতী ব্রাহ্মণ কন্যাকে বাটে দেখে বণিক সেই ঘাটে ডিঙা বাঁধেন এবং অর্থের প্রলোভন দেখিয়ে সেই ব্রাহ্মণ কন্যাকে নিজের বজরায় নিয়ে আসার সংকল্প করেন। ব্রাহ্মণ কন্যা যখন একটির পর একটি ডিঙায় পা দিয়ে বণিকের বজরার দিকে যাচ্ছিলেন, তখন ডিঙাগুলি একে একে নদী গর্ভে পণ্যের পসরাসহ ডুবে যাচ্ছিল। 6টি ডিঙা এইভাবে ডুবে যাবার পর সপ্তম ডিঙার ব্র্যাকেটে অর্থাৎ বণিকের নিজস্ব ডিঙা ব্র্যাকেট ক্লোজড দিকে যখন ব্রাহ্মণ কন্যা পা বাড়িয়ে দেন, তখন অনুতপ্ত বণিক তাঁর পা জড়িয়ে ধরে ক্ষমা প্রার্থনা করেন এবং দেবী বলে চিনতে পারেন। তারপর দেবীর প্রতিষ্ঠা ও পূজার প্রবর্তন করেন তিনি রাজবলহাট গ্রামে। কিংবদন্তির মধ্যে সেকালের সদাগরদের সামাজিক প্রতিপত্তি ও দৌরাত্ম্যের ইঙ্গিতটি উল্লেখযোগ্য। বাণিজ্যের যাত্রাপথে যেসব ঘাটে তাঁরা ডিঙা বাঁধতেন, সেখানকার গ্রামবাসীদের তার দাপট বেশ খানিকটা সহ্য করতে হতো। কিংবদন্তির মধ্যে দেবীর স্বীকৃতিটিও গুরুত্বপূর্ণ। বোঝা যায় আর্য সংস্কৃতির প্রভাবপুষ্ট ধনিক সদাগর শ্রেণী গ্রাম্য দেবদেবীকে বিশেষ শ্রদ্ধার চক্ষে দেখতেন না। চণ্ডীর কাহিনীর মধ্যে তারই সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। এই কাহিনীর মধ্যেও ওই একই ইঙ্গিত রয়েছে। দেবী রাজবল্লভী চণ্ডীরই রূপান্তর। পীঠ নির্ণয় গ্রন্থে রাজবলহাটকে শাক্তপীঠ বলে উল্লেখ করা হয়েছে এবং পীঠের অধিষ্ঠাত্রী দেবীর নাম বলা হয়েছে চণ্ডী। সদাগর যে দেবীর প্রতিষ্ঠা ও পূজা মেনে নিয়েছিলেন তিনি বোধহয় চণ্ডী। কিংবদন্তিতে সে কাহিনী এই রূপ পেয়েছে। পরে দেবী চণ্ডী যখন রাজার পূজ্য ও প্রিয় দেবী হন, অর্থাৎ ভুরসুটের রাজবংশের পোষকতা লাভ করেন, তখন রাজবল্লভী হয় তার নাম। সবচেয়ে উল্লেখযোগ্য হল কিংবদন্তিটি আজও দেবীর পূজানুষ্ঠানের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে রয়েছে। আজও অষ্টমী পূজার আগে 7টি ছোট ছোট ডিঙা তৈরি করা হয় এবং তার মধ্যে 6টি ডিঙা দেবীর মন্দির সংলগ্ন পুকুরে ডুবিয়ে দেওয়া হয়। পূজা আরম্ভ হয় তারপরে। এই অনুষ্ঠানটি দীর্ঘকাল ধরে চলে আসছে। প্রসঙ্গত হাওড়া হুগলি জেলার বিভিন্ন অঞ্চলে, প্রধানত দামোদর ও অন্যান্য নদীর তীরবর্তী বহু সমৃদ্ধ গ্রামে ব্র্যাকেটে যেমন মাকড়দহ, আমতা, জয়পুর ঝিকরা, রসপুর ব্র্যাকেট ক্লোজড চণ্ডীর প্রতিপত্তির কথা মনে পড়ে। সেই সঙ্গে কিংবদন্তিগুলিও দেখা যায় সদাগর শ্রেণীর সঙ্গে জড়িত। চণ্ডী হয়তো অনার্য দেবী ছিলেন, পরে সাধারণ লোকসমাজে তিনি পূজ্য হয়েছেন
সুদীর্ঘ সংস্কৃতি সংঘাতের ভিতর দিয়ে। মঙ্গল কাব্যের কাহিনীতে তারই আভাস আছে। পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে তারই পরিচয় পাওয়া যায় এই জাতীয় কিংবদন্তির মধ্যে। রাজবলহাটের সমৃদ্ধির পরিচয় পাওয়া যায় গ্রামের সুবিন্যস্ত পথঘাট, ঘরবাড়ি ও দেবালয়ের মধ্যে। গ্রামের সঙ্গতিপন্ন যারা, তারা অনেকেই সুন্দর সুন্দর দেবালয় প্রতিষ্ঠা করেছেন এবং তার মধ্যে কয়েকটি বেশ প্রাচীন দেবালয়ও আছে। রাধাকান্ত জিউর মন্দির 1666 শতাব্দে তৈরি। সুদৃশ্য বাংলা মন্দির চমৎকার কারুকর্মযুক্ত। দুঃখের বিষয়, কয়েকটি মন্দির সংস্কার করবার সময় প্লাস্টার করে এমনভাবে চুনকাম করে দেওয়া হয়েছে যে মন্দিরের পোড়ামাটির সমস্ত সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। এরকম ভয়াবহ দৃশ্য ব্র্যাকেটে ভয়াবহই বলা উচিত ব্র্যাকেট ক্লোজড আরও অনেক গ্রামে দেখেছি। রাধাকান্ত দেবের মন্দির প্রাঙ্গণে আরও কয়েকটি চমৎকার দেবালয় ছিল, এখন ভগ্নস্তূপে পরিণত হয়েছে। সবই প্রায় অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে তৈরি। গ্রামের মধ্যে শ্রীধর ও দামোদর মন্দিরটিও তাই। একই সময়ে 10-15 বছর আগে ও পরে সব তৈরি। বোঝা যায় রাজবলহাটের বাণিজ্য ও শিল্প সমৃদ্ধির ইতিহাসও প্রাচীন। অন্তত 200-250 বছর আগেও যে রাজবলহাট শিল্প বাণিজ্যের দিক থেকে যথেষ্ট সমৃদ্ধ গ্রাম ছিল তাতে কোনো সন্দেহ নেই। সেই জন্যই কোম্পানির আমলে বিদেশি বণিকরা রাজবলহাটে একটি বাণিজ্যের কুঠি তৈরি করেছিলেন। পরে হরিপালে কুঠি স্থানান্তরিত হয়েছিল। রাজবলহাটের মধ্যে ও তার আশেপাশে ধর্ম ঠাকুরের যে রীতিমতো প্রতিপত্তি ছিল একসময়, তা আজও বোঝা যায়। স্থানীয় প্রবাদ, এই অঞ্চলে একজন বাগদি রাজা ছিলেন। গড় ভবানীপুর প্রসঙ্গে এই রাজার রাজ্যচ্যুতির কথা বলেছি। সেই বাগদি রাজা নাকি বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন, কিন্তু তার প্রমাণ কিছু নেই কোথাও, থাকবেই বা কিসে। তবে উল্লেখযোগ্য হল রাজবল্লভী দেবীর সামনে দেবীর নিজের ঘট ছাড়া আরও 4টি ঘট আছে। একটি বাসুদেবের, একটি ভগবতীর, একটি লক্ষ্মীর আর একটি নীল সরস্বতীর ব্র্যাকেটে তারা। নীল সরস্বতীর ঘট কোথা থেকে এলো এবং কেন এলো? বৌদ্ধ দেবী ঘটে পূজিত হচ্ছেন। বাগদি রাজার রাজ্যে ধর্ম ঠাকুরের প্রতিপত্তির যৌক্তিকতাও বোঝা যায়। রাজবলহাট গ্রামের মধ্যে ধর্ম ঠাকুরের যে আস্তানা আছে তাতে একাধিক ধর্মরাজ এখন বিরাজ করছেন। নানা স্থানে নিয়মিত পূজা ও পূজারীর অভাবে সকলে একত্রে জড়ো হয়েছেন। চাঁদ রায়, দলু রায়, শ্যাম রায়, কাল রায় ইত্যাদি নাথ যোগীরাও এখানে ধর্ম ঠাকুরের পূজা করতেন। প্রাচীন ভুরসুট রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এককালে ধর্ম ঠাকুরের বেশ প্রাধান্য ছিল মনে হয়। আজও তার প্রচুর নিদর্শন সর্বত্র ছড়িয়ে আছে। রাজবলহাটের অমূল্য প্রত্নশালাটি একটি ভালো প্রতিষ্ঠান। সাধারণত গ্রামাঞ্চলে মিউজিয়াম প্রতিষ্ঠার এরকম উদ্যোগ দেখা যায় না। প্রাচীন ইতিহাস অনুরাগী সুপণ্ডিত অমূল্যচরণ বিদ্যাভূষণের স্মৃতি রক্ষার্থে এই প্রত্নশালা 1941 সালে প্রতিষ্ঠিত হয়। সম্পাদক শ্রী ধীরেন্দ্রনাথ মজুমদার প্রথম থেকেই এর দায়িত্ব নিয়ে আছেন, কিন্তু মিউজিয়াম কখনো একলার চেষ্টায় হয় না। চেষ্টা করলে এই প্রত্নশালাটি দক্ষিণ রাঢ়ের ঐতিহাসিক নিদর্শনাদির একটি ভালো সংগ্রহশালা হতে পারে। রাজবলহাটের সংলগ্ন ছোট গ্রাম গুলিটা রাজবলহাট কথায় বলে। এই গুলিটা গ্রামে কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান। 1838 সালের 17 এপ্রিল তারিখে গুলিটা গ্রামে মাতামহের গৃহে হেমচন্দ্রের জন্ম হয়। হেমচন্দ্রের শৈশব রাজবলহাটেই কাটে। রাজবলহাটেরই গ্রাম্য পাঠশালায় তাঁর বিদ্যারম্ভ হয় এবং 9 বছর বয়সে তিনি কলকাতার খিদিরপুর অঞ্চলে চলে আসেন। খিদিরপুর থেকে তিনি ইংরেজি শিক্ষা আরম্ভ করে পরে হিন্দু কলেজের সিনিয়র স্কুল বিভাগে ভর্তি হন। কর্মজীবনে হেমচন্দ্র মুন্সেফি ও হাইকোর্টে ওকালতি করে প্রচুর অর্থ উপার্জন করেন।
1890 সালে হেমচন্দ্র হাইকোর্টের প্রধান সরকারি উকিল নিযুক্ত হন। ছাত্রজীবন থেকেই হেমচন্দ্রের কাব্যপ্রীতি ছিল এবং 1861 সালে তাঁর প্রথম গ্রন্থ চিন্তা তরঙ্গিনী প্রকাশিত হয়। তখন তিনি সবে হাইকোর্টে ওকালতি আরম্ভ করেছেন। সেই সময় মাইকেল মধুসূদনের সঙ্গে তাঁর পরিচয় হয়। রাজনারায়ণ বসুকে একটি পত্রে মধুসূদন লিখেছিলেন, মেঘনাদ is going through a second edition with notes and a real BA has written a long critical preface. এই রিয়েল BA ক্রিটিক হলেন হেমচন্দ্র। তিনি মেঘনাদ বধ কাব্যের দ্বিতীয় সংস্করণের ভূমিকা লিখে দিয়েছিলেন। পরে হেমচন্দ্র বহু কবিতা, নাটক, নিবন্ধ ও হাস্যব্যঙ্গ রসাত্মক কাব্যাদি রচনা করে যশস্বী হন। হাস্যরসের কবিতা লিখতেও হেমচন্দ্র সিদ্ধহস্ত ছিলেন। অমৃতবাজার পত্রিকার প্রতিষ্ঠাতা ও প্রথম সম্পাদক শিশির কুমারের সঙ্গে হেমচন্দ্রের পরিচয় হয় এবং মনে হয় শিশির কুমারের অনুরোধেই তিনি উক্ত পত্রিকায় খিদিরপুর দাঁত ভাঙা কাব্য নামে একটি কবিতা লেখেন।